बिस्मिल्लाहिर रहमानिर रहीम 2020-21 শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দু আসসালামু আলাইকুম। বিশেষ করে 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস। এই ক্লাসটা শ্রেণীকক্ষে হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু শ্রেণীকক্ষে হচ্ছে না এই কারণে যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শ্রেণীকক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। তথাপি অনলাইনে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস। আমি মোহাম্মদ আতিকুল হক, সহকারী অধ্যাপক, শিমুলিয়া কলেজ, ঝিকরগাছা, যশোর। আমি মূলত তোমাদের আজকের কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি নিয়ে আলোকপাত করব। এর আগে যেহেতু প্রথম ক্লাস, এই ক্লাসে কৃষি শিক্ষা যে তোমাদের বইয়ের দরকার, এই কৃষি শিক্ষা তোমরা কোন রাইটারের বইগুলো কিনবে সেই সম্পর্কে আমি একটু তোমাদেরকে দৃষ্টিপাত করব। তোমরা বিশেষ করে ক্লাস করার পাশাপাশি বইগুলো কিনে নিতে হবে। বইটা বিশেষ করে তোমরা কৃষি শিক্ষা প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটা বই কিনে নিবে। বিশেষ করে বাজারে অনেক রাইটারের কৃষি শিক্ষার বই পাওয়া যায়, তবে আমার জানা মতে কয়েকজন রাইটারের বই মোটামুটি ভালো, যেগুলো কিনলে তোমরা বেশ উপকৃত হবে। তাহলে কৃষি শিক্ষা প্রথম আমি বইয়ের নাম এবং রাইটারের নামগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নেবা এবং পরবর্তী পর্যায়ে বাজার থেকে বইগুলো ক্রয় করবা। কৃষি শিক্ষা প্রথম পত্র, লেখক ডক্টর প্রণয়বালা ও ডক্টর আবুল কালাম আজাদ। কৃষি শিক্ষা প্রথম পত্র ডক্টর প্রণয়বালা ও আবুল কালাম আজাদের একটা বই আছে, ওইটা মোটামুটি চলে। দ্বিতীয়ত আছে কৃষি শিক্ষা প্রথম পত্রের কৃষিবিদ শহীদুল ইসলাম ও কৃষিবিদ মোহাম্মদ রফিকুজ্জামানের একটা বই আছে, বইটা বেশ ভালো, এটাও কিনতে পারো। অথবা কৃষি শিক্ষা প্রথম পত্রের বই আছে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন পিকে সাহেবের বইটাও মোটামুটি ভালো। এছাড়া আছে মোহাম্মদ তহিদুল ইসলাম ও মফিজুর রহমান। আমি এই 4-5টা রাইটারের বইয়ে কথা বললাম, তোমরা এর থেকে যে কোনো একটা বই কিনে নিলে এর থেকে বেশ উপকৃত পাবে। তাহলে আজকে আমি তোমাদেরকে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি, এগ্রিকালচার অব বাংলাদেশ। বাংলাদেশের কৃষি এগ্রিকালচার অফ বাংলাদেশ। বাংলাদেশের কৃষি এগ্রিকালচার অফ বাংলাদেশ, এটা হলো প্রথম পত্রের প্রথম অধ্যায়, পাঠ শিরোনাম। তাহলে ভূমিকায় আমরা বলতে পারি যে বাংলাদেশের কৃষি, তাহলে ভূমিকা বলতে যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের আর্থসামাজিক কৃষির উপর নির্ভরশীল। বিশেষ করে এদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতি প্রাচীনকাল থেকে আমরা জানি যে এদেশের শতকরা 80 জন লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, কিন্তু বর্তমানে সামাজিক উন্নয়নের সাথে সাথে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এদেশের 62% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। 2017-18 অর্থ বছরে জিডিপিতে শুধুমাত্র কৃষি খাতের অবদান 2017-2018 অর্থ বছরে জিডিপিতে অবদান 14.32%।
উৎস হলো কৃষি পরিসংখ্যান ব্যুরো 2019। তাহলে 2017-18 অর্থ বছরে জিডিপিতে এককভাবে কৃষিক্ষেত্রের অবদান 14.23%। এটা হলো কৃষি পরিসংখ্যান ব্যুরো 2019। তাহলে এখন আমরা দেখি যে কৃষি কি বা কৃষি কাহাকে বলে। CUL এগ্রিকালচার। তাই এগ্রিকালচার কৃষির ইংরেজি শব্দ এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। এখানে এজার বা ফিল্ড অর্থ জমি, আর কালচার বা কাল্টিভেশন চাষ। তাহলে কৃষির ইংরেজি শব্দ এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। এখানে শব্দটি যদি দুইটি খণ্ডে বিভক্ত করি, যেমন এজার বা ফিল্ড মানে জমি, আর কালচার বা কাল্টিভেশন বা চাষ, তাহলে আমরা কৃষির সংজ্ঞা এইভাবে দিতে পারি যে জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। কিন্তু বর্তমান সময়ে কৃষির সংজ্ঞার কিছুটা পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষ করে শুধুমাত্র জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলা যাবে না। পাশাপাশি জমি চাষ করে ফসল উৎপাদন করা, পশুপালন, পশু চিকিৎসা, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন ও বনায়ন সব কিছু সমষ্টি হলো কৃষি। তাহলে আমরা সংজ্ঞা এভাবে দিতে পারি যে জমি চাষ করে ফসল উৎপাদন করা, পশু পালন করা, মৎস্য চাষ, গৃহপালিত হাঁস মুরগি পালন ও বনায়ন সৃষ্টির মাধ্যমে চাষাবাদ করাকে কৃষি বলে। তাহলে আমরা কৃষির সংজ্ঞা জানলাম। এবার কৃষির গুরুত্ব। কৃষির গুরুত্ব ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। Importance of agriculture. কৃষির গুরুত্ব। ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। কৃষির গুরুত্ব মানুষের মৌলিক চাহিদার সাথে কৃষি ওতপ্রোতভাবে জড়িত। নিম্নে কৃষির গুরুত্বগুলো আলোচনা করা হলো। 1 নম্বর হলো খাদ্য। বিশেষ করে মৌলিক চাহিদার ভিতরে খাদ্য আমাদের অন্যতম। খাদ্য বিশেষ করে দেহের ক্ষয় সাধন, পুষ্টি, দেশের বৃদ্ধিতে খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর আমরা এই খাদ্য বিশেষ করে কৃষি থেকে পেয়ে থাকি। খাদ্যের ভিতরে আছে যেমন আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ, এগুলো আমরা কৃষির কাছ থেকে পেয়ে থাকি।
কৃষি এদিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে খাদ্য। 2 নম্বর আসছে বস্ত্র। খাদ্য, বস্ত্র। মানুষের খাদ্যের পরপরই বস্ত্রের দরকার। বিশেষ করে আমাদের লজ্জা নিবারণের জন্য বস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলিক চাহিদার ভিতরে বস্ত্র অন্যতম। আর এই বস্ত্রের বিশেষ করে তুলা, বস্ত্রের অন্যতম আঁশ জাতি হলো তুলা। আর তুলা পৃথিবীর শতকরা 70% তুলা আঁশ আছে তুলা থেকে। এই দিক থেকেও কৃষি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3 নম্বর আসছে বাসস্থান। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান। বাসস্থান তো আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি উপাদান। বিশেষ করে বাসস্থানের উপকরণ বিশেষ করে আমাদেরকে বিশ্রামের জন্যে, নিরাপত্তার জন্যে, আশ্রয়ের জন্যে বাসস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই বাসস্থানের বিভিন্ন উপকরণ আদি কৃষির মাধ্যমে আমরা পেয়ে থাকি। এক্ষেত্রে আমাদের কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 5ম হলো শিক্ষা। শিক্ষা মানুষের মৌলিক চাহিদার ভিতরে অন্যতম হলো শিক্ষা। শিক্ষার বিভিন্ন উপকরণ আমরা কৃষিজাত দ্রব্যের মাধ্যমে পেয়ে থাকি, যেমন কাগজ, পেন্সিল ইত্যাদি কৃষিজাত দ্রব্যের থেকে আমরা এই সমস্ত শিক্ষার উপকরণ পেয়ে থাকি। এক্ষেত্রেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরের প্রশ্ন হলো চিকিৎসা। 5 নম্বর চিকিৎসা। মানুষের চিকিৎসা সুস্থভাবে বেঁচে থাকার জন্য চিকিৎসার বিকল্প নেই। মানুষ বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যেতে পারে। আর অসুস্থতার জন্যে ঔষধের প্রয়োজন। আর ঔষধের বিভিন্ন কাঁচামাল আমরা কৃষিজাত দ্রব্য থেকে পেয়ে থাকি। বর্তমান বিশেষ করে ভেজাল ঔষধের শতকরা 80% গাছপালা থেকে পেয়ে থাকি। আর এটা আসে কৃষিজাত উপকরণের মাধ্যমে। এক্ষেত্রে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরের 6 নম্বর পয়েন্ট হলো শিল্প। বর্তমান সভ্যতার ক্রমীয় বিকাশের সাথে সাথে শিল্পের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। আর বিভিন্ন শিল্পের কাঁচামাল আমরা কৃষিজাত দ্রব্য থেকে পেয়ে থাকি। যেমন বিশেষ করে চা শিল্প, চামড়া শিল্প, চিনি শিল্প, রাবার শিল্প, কাগজ শিল্প, পেন্সিল শিল্প, ঔষধ শিল্প, বিভিন্ন শিল্পের কাঁচামাল আমরা কৃষি ও কৃষিজাত দ্রব্য থেকে পেয়ে থাকি। এক্ষেত্রে কৃষি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 7 নম্বর জ্বালানি। বিশেষ করে জ্বালানির ক্ষেত্রেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমরা রান্নার কাজে বা ইটের ভাটার ইট পোড়ানোর ক্ষেত্রে যে সমস্ত কাষ্ঠ আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, এই জ্বালানিগুলো আমরা কৃষির মাধ্যমে থেকে পেয়ে থাকি। এক্ষেত্রেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 8 নম্বর আয়ের উৎস। বর্তমান সময়ে সভ্যতার বা অর্থনৈতিক উন্নয়নের ফলে বিশেষ করে আমাদের দেশের শতকরা 62% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এই সমস্ত লোকগুলো একমাত্র তাদের আয়ের উৎস হলো কৃষি কাজ করে, এর উপর ভিত্তি করে তাদের জীবিকা নির্বাহ করে। এক্ষেত্রে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বৈদেশিক মুদ্রা আয়। 9 নম্বর হলো বৈদেশিক মুদ্রা অর্জন।
বৈদেশিক মুদ্রা অর্জন, বিশেষ করে আমরা উৎপাদিত পণ্যের নিজেদের চাহিদা মিটিয়ে কিছু পণ্য আমরা বিদেশে রপ্তানি করে থাকি, আর তা থেকে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি। এর ক্ষেত্রে আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে ধাবিত হয়। এক্ষেত্রে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 10 নম্বর পয়েন্ট হলো আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ করে কৃষির উৎপাদিত পণ্য যখন বিদেশে আমরা রপ্তানি করি, এক্সপোর্ট করি, তখন একটি দেশের সাথে আরেকটি দেশের সুসম্পর্ক বিরাজ করে। এটা তাদের সাথে আমাদের যে আন্তরিকতা বৃদ্ধি পায়, এটা কৃষি দ্বারা সম্ভব হয়। এক্ষেত্রেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজস্ব থেকে আয়, রাজস্ব থেকে আয় বিশেষ করে আমরা প্রতি বছর, বিশেষ করে 2017-18 অর্থ বছরে জিডিপিতে এই রাজস্ব খাতের আয় ছিল 14.2323%। এটা বিশেষ করে 2017-18 অর্থ বছরে জিডিপিতে অবদান ছিল 14.32%। এ থেকে এককভাবে কৃষিক্ষেত্রে অবদান ছিল 14.23%। এই উৎস হলো কৃষি তথ্য সার্ভিস 2019। এক্ষেত্রে থেকে রাজস্ব আয় বৃদ্ধি পায়, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য, সৌন্দর্য বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য বর্তমানে আমরা কৃষিজাত পণ্যের ভিতরে যেমন ফুল, ফল, বিভিন্ন বৃক্ষ রোপণ করে থাকি, যেগুলো আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। উদাহরণ হিসেবে আমরা বলা যায় যে আমাদের যশোর জেলায়, বাংলাদেশের যশোর জেলায় গদখালিতে ব্যাপক আকারের ফুল চাষ গড়ে তোলা হয়েছে। এখানে এই ফুল চাষের সৌন্দর্য উপভোগ করার জন্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এখানে ভ্রমণ করতে আসে এবং সৌন্দর্য লাভ করে। এক্ষেত্রেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এই যে ফুল, ফল বিভিন্ন জায়গায় বিদেশে রপ্তানি করে দেশে প্রচুরভাবে অর্থনৈতিক দিকে লাভবান হয় বা অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধিত হয়। পরের পয়েন্ট, প্রাকৃতিক ভারসাম্য। প্রাকৃতিক ভারসাম্য বলা যায় যে কোনো একটা দেশের মোট আয়তনের শতকরা 25% বনভূমি থাকা আবশ্যক। এই বনভূমি থাকলে সে দেশের আবহাওয়া, জলবায়ু পরিপূর্ণ সুস্থ সবল বিরাজ করে। সেই তুলনায় আমাদের দেশে আছে 14 কিন্তু এক্ষেত্রেও কৃষি বনায়ন সৃষ্টি করে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। তাহলে আমরা বিশেষ করে এতক্ষণ কৃষির গুরুত্ব উপলব্ধি করতে পারলাম। যদিও আজকে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস, বই হয়তো বা অনেকে কেননি, বইটা কিনলে আমার এই আলোচনা আরও ভালোভাবে বুঝতে পারতে, বা যে আলোচনাটা করছিলাম এটা যদি বইয়ের সাথে মিল করলে আর কি আরও এর সম্পর্কে জ্ঞান লাভ করতে পারতে। তাহলে আমি আজকে বাংলা প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি, এগ্রিকালচার অফ বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করলাম। এখানে ভূমিকাতে বলছিলাম যে বর্তমানে বাংলাদেশের 62% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে এবং 2017-18 অর্থ বছরে জিডিপিতে এককভাবে কৃষির অবদান ছিল 14.23%। পরবর্তী পর্যায়ে কৃষি কী বা কৃষির সংজ্ঞা আমি বলছিলাম যে কৃষির ইংরেজি শব্দ হলো এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। এখানে এগ্রিকালচার শব্দকে প্রথমত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো এজার বা ফিল্ড, জমি, অন্যটি হলো
কালচার বা কাল্টিভেশন চাষ, তাহলে আমরা কৃষির সংজ্ঞা এভাবে দিতে পারি, দুইটি শব্দকে যখন একত্রিত করা হয় তখন হয় এগ্রিকালচার, অর্থাৎ জমি চাষ। অর্থাৎ জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। কিন্তু সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এর সংজ্ঞারও কিছুটা বৃদ্ধি সাধিত হয়েছে। শুধুমাত্র জমি চাষ করে ফসল উৎপাদন করাই কৃষি নয়, এখন জমি চাষ করে ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালন, মৎস্য চাষ, গবাদি হাঁস মুরগি পালন, বনায়ন, সবগুলো সার্বিক উৎপাদনই হলো কৃষি। পরবর্তীতে কৃষির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার বা কৃষির গুরুত্ব কী, কৃষির গুরুত্ব নিয়ে আমি এখানে বিশেষ করে এই হোয়াইট বোর্ডে 13টি পয়েন্ট উপস্থাপন করছি। পয়েন্টগুলো সম্পর্কে তোমরা লক্ষ্য করলে এর গুরুত্ব সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। পাশাপাশি আমি যে তোমাদেরকে বইয়ের কথা বললাম, বাজারে 4-5টা রাইটারের বই, এই বইগুলো তোমরা যে কোনো একটা রাইটারের বই কিনে নিতে পারো। কিনে নিয়ে বাসায় লক্ষ্য করলে, পাশাপাশি অনলাইনের ক্লাসগুলো লক্ষ্য করলে কৃষি সম্পর্কে তোমরা সম্যক ধারণা পেয়ে যাবে। এর পাশাপাশি আমি আরেকটু বিষয়, হালকা একটা বিষয় একটু আলোচনা করে যেতে চাই, সেটা হলো কৃষির ক্ষেত্র। বাংলাদেশে কৃষির ক্ষেত্র, বাংলাদেশের কৃষির ক্ষেত্র, এগ্রিকালচার সেক্টর অফ বাংলাদেশ, বাংলাদেশের কৃষির ক্ষেত্র। বাংলাদেশের কৃষির ক্ষেত্রকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাঠ ফসল, আরেকটা হলো উদ্যান ফসল। আমি একটু তাহলে বাংলাদেশের কৃষির ক্ষেত্র, এগ্রিকালচার সেক্টর অফ বাংলাদেশ, বাংলাদেশের কৃষির ক্ষেত্র। বিশেষ করে এর আগে যেটা আলোচনা করলাম বাংলাদেশের কৃষির গুরুত্ব, এবার হলো বাংলাদেশের কৃষির ক্ষেত্র। কৃষিকে প্রধানত দুইটা ক্ষেত্রে ভাগ করা হয়েছে, একটা হলো মাঠ ফসল, একটা হলো উদ্যান ফসল। মাঠ ফসল, মাঠ ফসল, মাঠ ফসলটা বলতে আমরা বুঝি যে ফসলটা খোলা মাঠে বিস্তীর্ণভাবে ব্যাপক এলাকা নিয়ে কম পরিচর্যার মাধ্যমে চাষাবাদ করা হয়, তাকে মাঠ ফসল বলে। যেমন ধান, পাট, গম, ছোলা, মসুর ইত্যাদি। এই ফসলগুলো খোলা মাঠে বিস্তীর্ণভাবে ব্যাপক এলাকা নিয়ে চাষবাস করা হয়ে থাকে, এজন্য একে বলা হচ্ছে মাঠ ফসল। মাঠ ফসলের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হলো যেগুলো ব্যাপক এরিয়া নিয়ে চাষবাস করা হয়ে থাকে। 2 নম্বর হলো এটাতে কম পরিচর্যা লাগে। 3 নম্বর হলো এই ফসলে বিশেষ করে একটা ফসলের সাথে আরেকটা ফসল, প্রতিটা ফসলের যত্ন নেওয়া লাগে না, আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না, সম্মিলিতভাবে দুদিকে যত্ন নেওয়া হয়। এই ফসলে যদিও খরচ কিছুটা তুলনামূলক ব্যাপক আকারে চাষবাস করা হয় বিধায় ব্যাপক তুলনামূলক কিছুটা বেশি হলেও লাভ ততটা না। আর এই ফসলগুলো একত্রে সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করে শুকিয়ে পরবর্তীতে সংরক্ষণ করা হয়, এটা হলো মাঠ ফসল। আর উদ্যান ফসলটা হলো যে ফসলটা নিবিড় পরিচর্যার মাধ্যমে বেড়া দিয়ে বাড়ির আঙ্গিনায় চাষাবাদ করা হয়, তাকে বলা হচ্ছে উদ্যান ফসল। যেমন আম, জাম, কাঁঠাল, তরি তরকারি ইত্যাদি হলো উদ্যান ফসল। এই ফসলগুলো ওর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই ফসলগুলো স্বল্প জায়গায় বেড়া দিয়ে চাষাবাদ করা হয় এবং নিবিড় পরিচর্যার মাধ্যমে চাষ করা হয়, সেচের মাধ্যমে চাষাবাদ করা হয়। এই ফসলগুলো প্রতিটা ফসলের আলাদা আলাদাভাবে যত্ন নেওয়া হয় এবং এই ফসলগুলো উৎপাদন করতে খরচটা বেশি পড়ে এবং উৎপাদন আয়টাও বেশি হয়।
এই ফসলগুলো একত্রে সংগ্রহ করা হয় না, ফসল বিশেষ করে পাকার সঙ্গে সঙ্গে আলাদা আলাদাভাবে সংগ্রহ করা হয় এবং সেটা সংরক্ষণ করা হয়। তাহলে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে আমরা দুইটা বিষয় আলোচনা করলাম, মাঠ ফসল এবং উদ্যান ফসল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদিও আজকের ক্লাসটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাসটা যদিও শ্রেণীকক্ষে হতো তাহলে পরিচয়টা আর একটু সুন্দর হতো, আর একটু আলোচনাটাও একটু দীর্ঘায়িত করা হতো। যদিও প্রথম ক্লাস, অনেকেরই বই নাই, বা আমার মনে হয় 80%-এর বেশি বই নাই, সুতরাং সেই দিককে বিবেচনা করে আমি আমার আলোচনা আর বেশি দীর্ঘায়িত না করে এখানে সমাপ্তি করছি। আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে নতুন ক্লাসের শুভেচ্ছা, স্বাগত এবং তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।